হ্যালো এভরিওয়ান, আমি মিউজ মাইন্ডের ইভেন্টে যাওয়ার জন্য অফিস থেকে বের হলাম। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো মিউজ মাইন্ডের এই যে এআই ইভেন্ট, এটাতে আসলে কি কি হয়। সো লেটস গেট স্টার্ট। মিউজমাইন্ডের অফিস বনশ্রীতে। অফিসে এসে দেখি আমার আগে আরও অনেকে চলে এসেছে। ইভেন্ট যদিও শুরু হবে ৩টা থেকে, বাট ৩টার আগে অনেকে চলে এসেছে। সবার জন্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল, সো আমি একটু সামনে গিয়েই বসলাম যাতে করে যারা গেস্ট থাকবে তাদেরকে সামনে থেকে তাদের কথা শুনতে পারি, এবং আমার পাশাপাশি অন্যান্য যারা পার্টিসিপেন্ট ছিল তারাও অপেক্ষা করছিল। এর মধ্যেই হোস্ট জানিয়ে দিল যে সবাইকে ইন্ডিভিজুয়ালি ইন্ট্রোডিউস করতে হবে আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে, এআই চাকরি খেয়ে দিলে আমরা কি করব বা ব্যাকআপ প্ল্যান কি। চলুন শুনি কে কি ভাবছে। তো এআই যদি চাকরি খেয়ে ফেলে এটা নিয়ে এখন স্পেসিফিক্যালি কি বলবো, এটা নিয়ে আমি কনফিউজ। বাট মানে সময়ের সাথে সাথে এআই টুলস গুলো অ্যাডাপ্ট করে কিভাবে নিজের ওয়ার্ককে আর এক্সটেন্ড করতে পারে, এটা নিয়ে সময়ের সাথে সাথে এআই প্রোডাক্ট গুলো অ্যাডাপ্ট করতে হবে, এটাই আমার। তো কারেন্টলি আমরা যে মাল্টি ভেন্ডর এবং পেজ বিল্ডার সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, এর পাশাপাশি ক্লাসিও যে সফটওয়্যারটা আছে এটাতে কাজ করতেছি। আচ্ছা, এআই যদি চাকরি খেয়ে নেয়, ব্যাকআপ প্ল্যান রেডি আছে। আমাদের যে ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, ওইটাতে দুইটা ম্যানেজার পোস্ট খালি আছে, হায়ার করতে চাইলে যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে, আমি জয়েন করব। ঠিক আছে? আর এটা জোকসে পার্ট। এইটা আসলে ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে, কারণ আমার কাছে মনে হয় যে আমার কাজ আমি আগে যদি 1x গতিতে করতাম, এখন এটা যে আমি আরো 3x গতিতে করতেছি। বিগত 2.5 বছর আমি যে এআই বিভিন্ন সফটওয়্যারে কাজ করেছি, আমি ডিরেক্টলি কাজ করছি এটার সাথে। পুরো একটা শিক্ষা এডুকেশনের সিস্টেম আমি অটোমেশনে কাজ করছি, যেটাতে মেন্টর ছাড়া যে সে একটা কোর্স রান করতে পারবে। পাশাপাশি যে রিসার্চের যে কাজগুলো আছে এগুলো নিয়ে যে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, নাগরিক টেকনোলজিস। তো আমি এখানে সিনিয়র প্রিন্সিপাল ইউএক্স ডিজাইনার হিসেবে আছি। তো এআই চাকরি খাবে না বলে আমি মনে করি। কেন না? কারণ আমরা যখন অ্যাকচুয়ালি আমি ডিজাইনিং ক্যারিয়ার যখন স্টার্ট করি, তখন ফটোশপ ইলাস্ট্রেটরে ডিজাইন করা শুরু করলাম। দেন টেক্সটিতে গেলাম, এখন নতুন করে এখন ফিগমাতে কাজ করতেছি। আমরা ফিগমার পরে আরো নতুন কিছু আসতেছে। আমরা অলরেডি সবাই অ্যাডাপ্টেশনের মধ্যেই আছি। তো এআই কে এজ এ টুল হিসাবে আমি চিন্তা করি যে আমি অন্যান্য সফটওয়্যারে যেভাবে এটাকে চেঞ্জ করে নিছি, নিজেকে অ্যাডাপ্টেশন করে নিছি, এআইকে ওইভাবে অ্যাডাপ্টেশন করে নিব। এআই জব পেতে পারবে না। আপনারা যারা কষ্ট করে আসছিলেন, আপনাদের সবার কাছ থেকে আমরা শুনলাম। সো এখানে আসলে অনেকগুলো আইডিয়া আসছে, অনেকগুলো টপিক চলে আসছে। সো মোটামুটি আমার যেটা ধারণা যে এআই নিয়ে আমাদের যত ধরনের ডিসকাশন হয় বা যতগুলো আগে আমরা জিনিসটা দেখার চেষ্টা করি, আপনাদের কাছ থেকে কোনো কিছু মিস যায়। আপনারা এআই এজেন্টের কথা বলছেন, টপ কোম্পানিগুলো যে আসলে ডিজাইনার এখনো হায়ার করে ওটাকে ইন্ডিকেশন, এটা নিয়ে কথা বলছেন। আপনারা বলছেন যে আলাদা এআই ডিপার্টমেন্ট খোলা হতেছে, বলছেন যে ইন্ডাস্ট্রি আরো গ্রো করতেছে, নতুন নতুন ফাউন্ডাররা আসতেছে, নতুন নতুন সেক্টরে যাচ্ছে। আপনারা এছাড়াও আরো অনেকগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখার কথা বলছেন। এই পয়েন্টগুলো আমাদের ডিসকাশনে আসবে। এখন মিউজমাইন্ডের দুজন এমপ্লয়ি তারা কিভাবে মিউজমাইন্ডে এআই কে ইন্টিগ্রেট করছে বা এআই হেল্প নিচ্ছে তা নিয়ে সেশনটি কন্ডাক্ট করছে। যেটা নো কোডিং টুলস হিসেবে একটা পুরো ইন্টারাকশন সহ আপনার ফ্লো বাই ফ্লো ভেঙে দিচ্ছে। সো এখানে যে জিনিসটা হচ্ছে যে এই যে অ্যাডাপশনটা যদি না হয়, সো যে আসলে অ্যাডাপশনটার সাথে অভ্যস্ত হয়ে গেছে তার জন্য এখনকার মার্কেট।
এখন আসেন যে এই জায়গাগুলোতে কি কি চেঞ্জ হয়েছে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের এখান থেকে কি টেক হয়েছে আর কি। ফার্স্ট অফ অল, এখন যখন আমার ডকুমেন্টেশন আর একজন ব্রেক থ্রু করতেছিল, আমি ChatGPT দিয়ে আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখতে হবে আসলে, যে ওখানে আমি কিভাবে প্রম্পট দিয়ে ফ্লো বাই ফ্লো ব্রেক করে নিয়ে আসি। এন্ড দেন তারপরে যে হচ্ছে যে আমাদের ফ্লো বাই ফ্লো ব্রেক করে দিচ্ছে ফিগমা মেকে। সো এখানে আমাদের যে হ্যাসেলটা কমে গেছে সেটা হচ্ছে আমরা যে ওয়ার ফ্রেম করতাম, প্রতিটা ডকুমেন্টেশন গো থ্রু করে করে দেন ব্রেইনস্টর্মিং করে প্রত্যেকটা ফ্লো বাই ফ্লো চিন্তা করে আমরা একটা প্রপার সাপোজ ধরেন আমরা একটা পুরো প্রজেক্টের একটা ম্যাপিং করতাম। সো এই টাইমটা কমে আসছে। সো বেসিক্যালি হচ্ছে কি এআই আরো আমাদের লাইফটা মোর ফাস্টার করতেছে। যদি আমার কাছে আসেন, আমার অ্যান্সার হচ্ছে এআই আমার লাইফ আরো 10x ফাস্টার করছে রেদার দ্যান আগের থেকে। অ্যাডাপ্টেশনটা সবচেয়ে বড় বিষয়। সো অপরচুনিটিস ছিল আমাদের ভিসা এন্ড গার্ডেনের সাথে কাজ করার। সো ওখানে আমরা এজ এ লিড ডিজাইনার হিসেবে কাজ করছি। সো ভিসা প্রজেক্ট বা হচ্ছে গ্রামীণ প্রজেক্ট গুলোতে আমরা কিভাবে ইউজ করতেছি আর কি। সো এই ধরনের কোম্পানিতে যখন যাবেন আসলে, সো আপনার সিঙ্গেল একটা ইমেজ দিয়েও কপিরাইটের অনেক বড় একটা বিষয় থাকে। যে একটা ইমেজ এখানে যদি আমি কোনো গুগল থেকে উইদাউট লাইসেন্স নিয়ে এসে প্লেস করে দিলাম, তার পেয়ে 100 মিলিয়ন মামলা চলে আসবে আর কি একেবারে এই ধরনের। সো এই জায়গাগুলোতে কি ধরনের আসছে, সো ভিসার ক্ষেত্রে যে ধরনের আমরা ইউজ করছি সেটা হচ্ছে ওখানে যে ডকুমেন্টেশন গুলো থাকতো খুবই ফাস্ট অ্যান্ড ফ্লো ডেলিভারি থাকতো। সো বেসিক্যালি ওই জিনিসগুলো শর্টিং করে নিয়ে আসা, শর্টিং করে ফ্লো বাই ফ্লো ব্রেক করে নিয়ে আসা, এন্ড দেন ওইভাবে হচ্ছে কাজগুলো করে যাওয়া। গ্রামীণ ফোনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে সাপোজ এরফান এটা নিয়ে ভাবে আপনাদের হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাবে, বাট আমি যদি জিসটা শেয়ার করি সেটা হচ্ছে রিসেন্টলি একটা প্রজেক্ট আসছিল আমাদের কাছে যে আমাদের অলমোস্ট 16 থেকে 17টা ইমেজ ফাইন্ড আউট করা লাগবে আর কি, যে ডিফারেন্ট ইমেজ। এখন ফর অ্যান এক্সাম্পল ধরে নেন কোনো একটা হচ্ছে ওয়ার্কআউট, যে জিম যে ধরনের যে অ্যাপস গুলো হয়, সে এখানে যে এটা ছিল যে আপনার কিছু পার্সন কেউ হচ্ছে মাজায় হাত দিয়ে আছে এই ধরনের ছবি একটা দেওয়া লাগবে টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে আর কি, অথবা কেউ জিমে ওয়ার্কআউট করতে যে জিমে সেলফি তুলতেছে, এই ধরনের ডিফারেন্ট 25টা ক্যাটাগরিতে ইমেজ ফাইন্ড আউট করার কথা ছিল। এখন এজ এ ডিজাইনার হিসেবে যদি আমরা চিন্তা করি, সো এখানে অবভিয়াসলি 25টা ইমেজ খুঁজতে মানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস মেলাইতে গেলেও আমার প্রতিটা জিনিসের পেছনে পেছনে হয়তো আমি নাও ধরি 10 মিনিটস করে আমার স্পেন্ড করা লাগবে। ইমেজ ফাইন্ডিং ইজ নট অ্যান ইজি জব অ্যাকচুয়ালি। সো আমার প্রত্যেকটা জিনিস ধরে খুঁজতে অনেক টাইম লাগে। সো আমি জাস্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের ChatGPT-র যে এজেন্ট মোডটা আছে, এজেন্ট মোডে যে আমি জাস্ট করছি কি যে পুরো ব্রিফটা ধরে যে কিভাবে ইমেজটা কোন ধরনের ইমেজগুলো আমার খোঁজা লাগবে, এবং আমি ওর সোর্স ফাইলগুলো দিয়ে দিয়েছি, সাপোজ আনএসপ্লাশ অথবা পিন্টারেস্ট অথবা কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আসলে অন্য কাজ করতেছি বসে জাস্ট 10 to 15 মিনিটসের ভিতরে দেখলাম যে পুরা যে ইমেজ যেগুলো আমার লাগবে উইথ 5 এক্সাম্পল আমার নিয়ে এসে দিয়ে দিয়েছে। সো দ্যাটস দ্য ইনিশিয়েটিভ ইউ শুড টেক। এই মার্কেটের সাথে টিকে থাকতে গেলে আসলে আপনার ডে বাই ডে অ্যাডভান্টেজটা নিয়ে আসা লাগবে আপনার নিজের ভিতরে। মার্কেটে যে সিগনিফিকেন্ট চেঞ্জটা আসতেছে ওটার সাথে অ্যাডাপ্ট করতে গেলে আসলে ডে বাই ডে টুলসগুলো কিভাবে আমার হচ্ছে আমি ইউজ করব, টুলসগুলো কিভাবে আমার ইউজ করা উচিত, এই জিনিসগুলো এরফান যেটা করবে সেটা হচ্ছে এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে আপনাদেরকে দেখাই দেবো আসলে আমরা টুলসগুলো কোন খাতে ইউজ করতেছি। Thanks to Jahid Bhai for starting the session. আচ্ছা, সবাই মোটামুটি একটু বোর্ড হয়ে গিয়েছে, এটা অ্যাকসেপ্টেবল। এক তো শুক্রবার, নামাজ পড়ে লাঞ্চের পরে সবাই একটু ঘুম ভাবে আছে, তো সবাইকে একটু এনার্জি বুস্ট দেওয়ার চেষ্টা করি। সবাই প্রত্যেকে বাম হাত তুলেন তো একটু, প্রত্যেকে বাম হাত তুলেন। বাম হাত তুলছেন? এবার বাম হাতটা নামাই ফেলেন। এবার ডান হাত তুলেন। এবার বাম হাতটা নামাই ফেলেন। আপনি ডান হাত তুলছেন না, বাম হাত কেন নামাচ্ছেন? আচ্ছা, এবার ডান হাত নাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কি একটু এনার্জি আসছে? একটু আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিছু ভয়ানক কথাবার্তা বলি, যেটা বললে হয়তো একটু ভয় পাবেন বা হচ্ছে একটু কথাবার্তা টপিকটা একটু এনার্জি শিফট হবে আর কি। ঠিক আছে? তো আমাদের আজকে যে সেশন যতগুলো হচ্ছে তার ভিতরে আমার যে ছোট্ট একটা পার্ট ছিল সেটা হচ্ছে ডিজাইন ওয়ার্কফ্লোতে কিভাবে এআই কে ইন্টিগ্রেট করা যায় বা এটাকে দিয়ে আরো কিভাবে স্পিড আপ করা যায়। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমি যেভাবে কাজ করি সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কেউ এটাকে একদম
মানে ফাইনালাইজ ভেবে ধরবেন না। আমিও মানুষ, আমারও ভুল হয়, আমি এআই না। অবশ্য এখন এআইও বলে দেয় যে আমারও ভুল হতে পারে, তুমি একটু চেক করে নিও, ঠিক আছে? মানুষকে কপি করতেছে এআই, আর আমরা কপি করি এআই কে। আচ্ছা, আজকে যে তিনটা পার্ট নিয়ে আমি কথা বলতে চাই, বা আমার যেটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড হচ্ছে রিইমাজিন, এন্ড থার্ড হচ্ছে রিফাইন। সো খুবই বেগ তিনটা ওয়ার্ড। এখন আমরা যারা ডিজাইনার, স্পেশালি যারা ইউআই ইউএক্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার আছি, একটা টার্ম আমরা ইউজ করি 5W2H। এই টার্মটার সাথে কি কেউ একটু পরিচয় আছে? যে কোনো একজন আমাকে হাত তোলেন তো। আচ্ছা, কোডিং করেছে যে যে জানে সবাই হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে, ইন্টারেস্টিং কিছু মানুষ পাওয়া গিয়েছে। আপনাদের কাছে আমি পরে ফেরত আসবো আশা করি। তো এই যে দুইটা টুলের নাম মেনশন করছে, একটা হচ্ছে জেমিনাই এবং পারপ্লেক্সিটি। গুগল জেমিনাই যেহেতু আমরা সবাই গুগল ইউজ করি, মোটামুটি অনেকেই পরিচিত। পারপ্লেক্সিটির সাথে কি অনেকে পরিচিত আছে এখানে? পারপ্লেক্সিটি কে কি ইউজ করেন? ওকে, একটু একটু পপুলারিটি পাচ্ছে। যদি পারপ্লেক্সিটি আজকে স্পন্সর করতে ভালোই হতো, আর একটু প্রমোশন করে দিতাম, বেশি করা যাবে না। আচ্ছা, এখানে আমি যে বিষয়টা রেখেছি, ডিসকভার কি ইনসাইট ইউজিং পারপ্লেক্সিটি। আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে প্রজেক্টে কাজ করি। তো প্রজেক্টে যখন আমরা স্টার্ট করি, সবাই একরকম না, এক এক ক্লায়েন্ট এক এক ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে আসে। কেউ এসে বলতেছে আমাকে ঘোড়ার মাথা বানিয়ে দিতে হবে, কেউ বলে ঘোড়ার ডিম বানিয়ে দিতে হবে। কিন্তু রিকোয়ারমেন্ট কারো কাছে ক্লিয়ার থাকে না, রিসার্চ কেউ ঠিক মতো করে আসে না। কিন্তু সবার কাছে আমাদের এই ফ্লোরে একটা কমন ওয়ার্ড আছে, আমাদের ক্লায়েন্ট আর কিছু নিয়ে আসুক আর না আসুক, একটা জিনিস শিওর নিয়ে আসে। অনেকে মানে 99% অফ দ্য টাইম একটা জিনিস শিওর নিয়ে আসে, সেটা হচ্ছে ডেডলাইন। এখন এই ডেডলাইন নিয়ে আসছে, এখন ওইটা থেকে আমার ডিজাইন বানাইতে হবে, আর কিচ্ছু নাই, আমি কিভাবে করব? তখন আমাকে পারপ্লেক্সিটি ভাই সে এসে অনেকটা হেল্প করে। আমি ওখানে ক্লায়েন্ট কি মেসেজ দিয়েছে সেখানে খুঁজি। তাছাড়া এখানে কি বলছে যে আই এম ওয়ার্কিং অন এ কমিউনিটি ড্রিভেন টেনিস এন্ড পিকলবল ম্যাচ মেকিং অ্যাপ where users can match with players based on blah 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 blah। ভাই আমিও এত পড়ার ধৈর্য নাই, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমারও খুঁজে আনার সামর্থ্য নাই। তো আমি পারপ্লেক্সিটি ভাইয়ের কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছি যে ভাই দেখো এরকম আমাকে ক্লায়েন্ট এসে বলছে, তো তুমি দেখো যে মার্কেটের কি অবস্থা, যে কে কি বানাচ্ছে, একটু মানে একটা জিনিসপত্র দিয়ে আমাকে একটু সাজেশন দাও, একটু চুরিদারি করে ওই আর কি, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, ডিরেক্টলি চুরি করো বলবো না। তো তখন আমি তাকে বললাম, তো ও আমাকে আমি কয়েকটা কি পয়েন্টস বলে দিয়েছি, কয়েকটা ইন্ডাস্ট্রি রিপোর্ট দিতে হবে, তারপর হচ্ছে যেহেতু মার্কেট ছিল আমার হচ্ছে ইউএসএ এবং কানাডাতে, এই স্পোর্টস এর কালচারটা কিরকম সেটা একটু জানতে চাইলাম। তারপরে হচ্ছে ইউজার রিসার্চ করে তারপর হচ্ছে একটা পার্সোনা ক্রিয়েট করো, যাতে হচ্ছে যাদের জন্য আমি ডিজাইন করব সে মানুষ নাকি ঘোড়া নাকি হচ্ছে ডাইনোসর, আমি একটু জানি যে কারা এই ইউজার হইতে পারে। তো আমি ওকে পারপ্লেক্সিটি সার্চ করলাম, আমাকে খুব সুন্দর মতো একটা রিপোর্ট জেনারেট করে দিল। রিপোর্টের ভিতরে দুইটা যে স্পোর্ট, আমি ভাবতেছি ওকে টেনিস তো ছোটবেলায় আমি টিভিতে দেখেছি, আমি বড়বার করে খেলেছি, এখন দেখা যায় ওই টেনিস খুব পপুলার স্পোর্ট। পিকলবল কি জিনিস আমি কোনোদিন নামও শুনি না, হবে হয়তো 90% টেনিস খেলে, 10% হচ্ছে পিকলবল খেলে। পরে দেখলাম পিকলবল হচ্ছে যারা একটু বয়স্ক, যারা একটু মুরব্বী, তারা এই খেলাটা পছন্দ করে। ওকে, এবার আমি স্ক্রল করতে করতে গিয়ে দেখলাম হচ্ছে ট্রেন্ড গ্রাফ কোন দিকে যাচ্ছে, পিকলবল বেশি নাকি হচ্ছে টেনিস বেশি। আমাকে সারপ্রাইজ করে দিল যে টেনিস 10-25%, পিকলবল 90% গ্রোথ রেট। মানে এই ডেটা আমি যদি গুগলে প্রত্যেকটা ব্লগ আর্টিকেল সার্চ করতে করতে যাইতাম, তাহলে আমার দেখা গেল যে 2-3 ঘন্টা লেগেছে। এই রেজাল্ট আসছে আমার অ্যারাউন্ড 3 to 4 মিনিটস লাগছে। কি এটা সারপ্রাইজিং না? সো গুগল রিসেন্টলি এআই সার্চ খুব পুশ করতেছে, আবার হচ্ছে ওইদিকে চ্যাট জিপিটি পুশ করতেছে। অন্যান্য কোম্পানি দেখা গেল যে 12টা বাজে দিচ্ছে, স্ট্যাক ওভারফ্লো নাকি হইতেছে মার্কেট শেয়ার 99% নাই হয়ে গেছে। যারা ডেভেলপারের সাথে কাজ করেন বা যারা ডেভেলপার, তারা স্ট্যাক ওভারফ্লো হয়তো নাম শুনেছেন, তাই না? শুনেছেন? তো ভিডিও ছিল বলতেছে যে প্রথমে আমাকে একটা আর্টিকেল লিখে দাও, লিখে দিছে, নাও মেক ইট হিউম্যান। ও বানাই দিছে, বলছে হয় না আরো হিউম্যান, বলতেছে না না আরো হয় নাই, এটা বেশি হিউম্যান হয়ে গেছে, আবার একটু রোবোটিক করো। বলছে না না এটা হয় না হয় না। ওর উপর রীতিমতো অত্যাচার চলতেছে। চ্যাট জিপিটি কে ভিজুয়ালাইজ করে দেখানো হয়েছে যে ও কতটা প্যারার মধ্যে আছে।
একটা মুভি আছে আমার হুইপ্ল্যাশ, আপনারা কেউ দেখছেন হুইপ্ল্যাশ? হুইপ্ল্যাশ হচ্ছে একজন ড্রামার হয়ে যাচ্ছে, সে টেম্পো মানে ড্রামে হিট করার টেম্পোটা ঠিক রাখতে পারতেছে না। তো তার যে ইনস্ট্রাক্টর তাকে বারবার পুশ করতেছে, তুমি কি দ্রুত করতেছো না আস্তে করতেছো? ও কথা বলে না, তারপর হলো বাজাও, তারপর আবার মধ্যে বাড়িতে আসবে, তারপর থাপ্পড় মেরে বলে তুমি বলো দ্রুত করতেছো না আস্তে করতেছো? ও বুঝতে পারে না। তারপরে আবার বলে আস্তে করো, তারপর আস্তে করো বলে কি তাই না, তো বুঝতে পারতেছো তুমি দ্রুত করতেছো না আস্তে করতেছো, এবং তুমি ইচ্ছা করে ভান করতেছো। তো চ্যাট জিপিটি হয়ে গেছে কি, আমরা যখন একটা আউটপুট আসে আমরা তখন বারবার শুধু ওকে প্রম্পটিং করতে থাকি, ওকে এরকম না এরকম, এরকম না এরকম, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আচ্ছা, সো এনাফ জোকস। তো জেসনটার উদ্দেশ্যটা কি? বেসিক্যালি আমরা যখন একটা প্রম্পট দেই, ফর এক্সাম্পল লাইক সার্চ করার জন্য বা হচ্ছে কোনো একটা কিছু জেনারেট করার জন্য, ও ওইটাকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ওরা তো চ্যাট জিপিটি বলেন, এআই বলেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন, কম্পিউটার তো আমাদের ভাষা বুঝতে পারে না, তাই না? ওদের সাথে আমাদের কি ওদের ভাষায় কথা বলতে হয়। ওদের ভাষাটা কি তাহলে? ওকে, কোডটা কত ধরনের কোড? অনেক ধরনের কোড আছে। আমি ভাই ডেভেলপার না, বাট আমি স্বল্প জ্ঞানে আপনার সাথে একটু শেয়ার করতেছি। তো ও আমাদের যে প্রম্পটটা দেই বা যে ইমেজটা আপলোড করি, সেইটার কে ওরা অ্যানালাইজ করে ওর হইতেছে বিভিন্ন ইনফরমেশন এক্সট্রাক্ট করে। লাইক একটা জিনিস হইতেছে 3D অবজেক্ট আছে, সেটাও 3D হিসেবে দেখলো, দেন দেখা গেলো এটা একটা আউটলাইন আছে, সেটাকে এক্সট্রাক্ট করলো। শেপটা কিরকম, এটা কি সফট গ্রাউন্ডেড নাকি শার্প এজেস, কালার কিরকম, লাইট রিফ্লেকশন কিরকম, মানে এটা দেখে কি মনে হচ্ছে যে এটা কিসের আইকন বোঝানো হচ্ছে? শপের লোকেশন মনে হচ্ছে, একটা বলছে শপের লোকেশন হইছে। ইব্রাহিম ভাই আজকে খাওয়াইতে হবে, আপনি ইউজার টেস্টিং করে ফেলছি। এটা একটা হচ্ছে স্টোর লোকেটর বা শপ লোকেটর যেটাকে বলা হয়। তো এই জিনিসটা যদি আপনাকে বলা হয় যে একটা স্টোর লোকেটর আইকন, আপনাকে আইকন লাইব্রেরি খুঁজতে হবে 5টা, তারপরে ওইখানে দেখা গেল যে আরো 5টার মধ্যে থেকে আইকন চুজ করে তারপর টেস্টিং করাবে, তারপরে হচ্ছে আইডিয়া আমরা ফাইনালাইজেশনে যাবে, সেটা আমরা 3D করতে হলে পরে 3D করব। ওনার আইডিয়া থেকে কনসেপ্ট তৈরি করা, তারপরে ফাইনাল আউটপুট আনতে 5 মিনিট টাইম লাগছে। This whole thing 5 মিনিট টাইম লাগছে। আমরা হচ্ছে বিভিন্ন ছোটখাটো অ্যাসেট তৈরি করা বা হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য আমার কিছু ছোটখাটো প্রসেস ছিল, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর লাস্ট হচ্ছে ইউএস কপি এবং ইউজেবিলিটি কে রিফাইন করার জন্য আমি কি টুলস গুলো ইউজ করি। সো এতটুকু ছিল আজকে আমার পার্ট, এন্ড আশা করি আপনাদের ভালো লেগেছে, বোরিং লেগেছে, বিরক্তও লেগেছে। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে একটু জমা রাখবেন, পরে হয়তো আমাদের একটা কিউএ পার্ট আছে, সেখানে আমরা অ্যান্সার করতে পারি। ধন্যবাদ। সেশন ব্রেক চলছে, এর মধ্যে আমি চলে আসলাম ওয়াশরুমে এসে দেখি দরজাগুলো বিভিন্ন কালারে এবং হচ্ছে সিটি নাম দিয়ে ব্র্যান্ডিং করা, খুবই সুন্দর লাগলো। পাশে স্মোকিং জোন এবং ওয়াশরুমে আছে হচ্ছে ওযু করার ব্যবস্থা, সো খুবই সুন্দর লাগছে। এবং এর পাশে হচ্ছে মসজিদ এবং নামাজের জায়গা। যেহেতু ব্রেক চলছে, সবাই সবার সাথে একটু পরিচিত হচ্ছে এবং নেটওয়ার্কিং করে নিচ্ছে। ইফাকে আমি আপনাদেরকে একটু অফিসটা ঘুরে দেখাই। এটা হচ্ছে রিসিপশনটা খুবই সুন্দর করে ব্র্যান্ড করা এবং কালারফুল। অপর পাশে একটা টেবিল টেনিস বোর্ড এবং হচ্ছে বসার জন্য ব্যবস্থা আছে। সো এটি খুবই আইসুদিং এবং হচ্ছে খুবই ওয়েল ডেকোরেটেড আমার কাছে মনে হয়েছে। অফিসের এরকম একটা লাইটিং এবং এরকম একটা এনভায়রনমেন্ট এমপ্লয়ীদেরকে খুবই এনার্জি বুস্ট করে। সো খুবই সুন্দর হচ্ছে এন্ট্রান্সটা। বাংলাদেশে এখন মডার্ন আর্কিটেকচারের অনেক অফিস হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় মিউজ মাইন্ডের অফিসটা খুবই সুন্দর এবং আইসুদিং। নামাজের বিরতি এবং সেশনের বিরতি শেষ, পরবর্তী সেশন শুরু হবে। সবাই যার যার সিটে বসে পড়ছি। তো আমি আমার সিটে চলে আসলাম। আমার সিটের পাশে আমি দেখতে পেলাম একজন এমপ্লয়ির বিভিন্ন অ্যাওয়ার্ডস, অর্থাৎ নিউজ মাইন্ড বিভিন্ন অ্যাওয়ার্ডস দিয়েছে এবং ম্যাকমিনি এবং একটা মনিটর। সো এখানে সবাই ম্যাকমিনি ইউজ করে এবং হচ্ছে ভালো মনিটর তাদেরকে প্রোভাইড করা হয়। কোম্পানি থেকে আমাদেরকে অর্থাৎ গেস্টদেরকে হচ্ছে স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছে, একটা স্যান্ডউইচ এবং একটা ছোট্ট পানি এবং একটা মজো। আমার কাছে স্যান্ডউইচটা ভালোই লেগেছে। এরকম একটা ইভেন্টে এই ধরনের স্ন্যাক্স প্রোভাইড করাটা খুবই অ্যাপ্রিসিয়েটিং। সো হোস্ট পরের সেশন ইন্ট্রোডিউস করছে। আপনার পাশের যে বসে আছে তার নামটা আপনারা জানেন? কজন জানেন পাশের মানুষের নাম? হাত তুলেন, কে কে জানেন পাশের মানুষের নাম?
সেকেন্ড কোয়েশ্চেন, সে কি করে সেটা জানেন? মানে কোন সেক্টর? আমরা জানি সবাই ডিজাইনার, ডেভেলপার, সেটা তো আমিও জানি। স্পেসিফিক কি করে? দিওয়ালি ফাউন্ডার আছে না? এটা রিস্ক আমাদের জন্য, পুরাই রিস্ক। ওকে, আই মিন গুড টু নো। আমি আমার পরিচয় কি দিব? আমাকে বলেন কে কে আমাকে চেনেন, এটা বলেন। প্লিজ নামটা জানেন। চিনি লিঙ্কডিন। অনেক মানুষ চেনে, নিউজম্যান বাদে। নিউজম্যানকে চিনবেন, অপশন নাই। ভাই লিঙ্কডিন থেকে বলতে পারবো। ও গড, নো, লিংকডইন আছে, দেখছেন এটা রিসার্চের পার্ট ছিল। আর এখন আমাকে বলেন কে কে চিনেন, মানে সবচেয়ে বেশি কে চিনেন, কনফিডেন্স কার বেশি? নিউজম্যান বাদে। ভাই ইউএক্স এর পাশাপাশি ট্রাভেলার। লাভ টু ট্রাভেল, ইউ নো, স্ট্রাকচার তৈরি হিসেবে দিন শেষে সবসময় ছিল। আমরা যে জেনারেশন, আমরা কিন্তু ইন্টারনেটের একটা ভালো সময় দিয়ে আসছি। হ্যাঁ, আমার বাবা মারা, চাচারা, তারা হয়তো অনেক টাফ সময় পার করছে, তারা ইন্টারনেট দেখে নাই। এজ ছিল, 2G ছিল, অনেক স্লো জিনিসপত্র ছিল, বাট থিংস আর গেটিং রিয়েলি ইমপ্রুভ অ্যান্ড এনহ্যান্সড। সো আমি যদি শর্ট করে আমার সম্বন্ধে একটু বলি, অফকোর্স আমি ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার ফর মিউজম্যান, তো জানেন আপনারা। সো আমার প্যাশন হচ্ছে ডিজাইন অ্যান্ড মেন্টরশিপ। সো একটা কোম্পানি দেখি জার্মানিতে, ওটা আসলে মেন্টরশিপ। সো গোলটা হচ্ছে কি, আরো কিছু কো-ফাউন্ডার আছে যাদের সাথে কাজ করার। মূল গোলটা এই যে মানুষটা আসলে কাজ করতেছে, ট্রেনিং নিচ্ছে, কোচিং করতেছে, এগুলো তো আছে, বাট প্রত্যেকে একটা ভালো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিসিং, সেটা হচ্ছে মেন্টরশিপ। সো আমাদের দেশে জানি না মেন্টরশিপের কি পরিমাণ নিড এখনো ক্রিয়েট হয়েছে। স্পেস ইজ দেয়ার, বাট আমার কাছে মনে হয় লোকেরা অনেক বেশি টুল সেন্ট্রিক, অনেক বেশি দেখা যায়। হ্যাঁ, নেটওয়ার্কিং নিয়ে আমাদের ছেলেবেলা আজকাল অনেক সিরিয়াস। আমি দেখি সবাই নেটওয়ার্কিং করেন, আমি ফেসবুকে ঢুকি। বাংলাদেশের এই পার্টিকুলার সেগমেন্টকে আমি সবসময় অবজার্ভ করছি, হয়তো খুব অ্যাক্টিভ ছিলাম না একসময় সোশ্যাল মিডিয়াতে। আমাকে আসলে অ্যাক্টিভ বেশি করে সোশ্যাল মিডিয়াতে নিউজ মাইন্ড। সো যখন নিউজ মাইন্ডে আসলাম, মজা পেয়ে গেলাম আর কি। ফলোয়ারগুলো খুবই এঙ্গেজিং, ওই লিঙ্কডিন, সোশ্যাল মিডিয়াতে দেখি যে না অনেক কিছু হয়। স্পেশাল থ্যাঙ্কস টু তামির, ফারুক, আর অনেকে আছে টিম যারা আসলে এঙ্গেজ করে, ক্রিয়েটিভ নিয়ে কাজ করি আমরা একসাথে। এটা একটা ভালো ফিল্ড। তখনই অবজার্ভ করলাম আরো বেশি যে আসলে আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় দেখি মেন্টরশিপ সবাই নেয় না। তো আমার প্যাশন এটা একটা, সেই জন্য একটা কোম্পানি আমি কো-ফাউন্ডার, ওটা জার্মান কোম্পানি, বাট উই আর ট্রাইং টু এক্সপ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া আসি, তারপর হয়তো আস্তে আস্তে আমরা ইউএসএ যাবো, পর্তুগাল যাবো। বাট দিন শেষে আমার প্যাশন যদি বলেন ডিজাইন অ্যান্ড মেন্টরশিপ। যা শিখছি তা শিখাতে চাই। অন্যরা আমার থেকে অনেক বেশি কিছু জানে, হয়তো এআই জানে, ডেটা সায়েন্স জানে, অ্যানালিটিক্স জানে, এন্টারপ্রেনিয়রশিপ জানে, অনেক কিছু, অনেক লট অফ থিংস। আমি ছোট ছোট অনেক কিছু জানি যেটা হয়তো অন্যজনের জন্য অনেক বড় কিছু। সে হয়তো এটা যদি নিজে করতে যেত, চ্যাট জিপিটিতে করলেও সেটা শিখতে পারবে না। চ্যাট জিপিটি, এআই যত যাই কিছু আসুক, হিউম্যানের যে আলটিমেটলি যে কানেকশন, যে উনি বললেন উনি একটা রাসেল আহমেদ ভাইকে চেনেন, ওনাকে ফলো করেন। সো দিন শেষে ওই যে ফলো করাটার থেকে একটু ডিপে যদি ঢুকেন, তার কাছ থেকে যদি একটু আসলে বোঝার চেষ্টা করেন সে আসলে কিভাবে বাচ্চা পার গেছে। যদি আমার কথা বলি, আমি স্টোরিটা খুব শর্ট, আসলে আলটিমেটলি কিছু স্লাইড আছে, স্লাইডগুলো রাখা আর কি একটা so that you get the idea what I'm talking about. So প্রথমটা যদি একটু যাই, আমি কোথায় স্লাইড আছে, I don't know, I hope you guys can see it. So এটা আসলে আমার ক্যারিয়ারের মন্ত্র বলতে পারেন আর কি। So I don't want to read it, so you can see it. So I see, যেটা বললাম একটু আগে, টুলস নিয়ে আমি ছেলেপেলেদের সবসময় খুবই প্যাশন দেখি, সুপার প্যাশনেট। এখানে কেউ কি বলতে পারবেন, কেউ কে আছেন যে আসলে টুলের আগে পিপল নিয়ে, হিউম্যান সেন্ট্রিক, পিপল, হিউম্যান, দিন শেষে এটা নিয়ে কে কাজ শুরু করছে সবার আগে, টুলের আগে, যখন ডিজাইন ডোমেন আসছে? কয়টা হাত? ও মাই গড, অনেকগুলা। 1 2 3 4 5টা, অনেক। আমি জানি ইটস নট লাইক আনএক্সপেক্টেড। সো এটা এরকমই হয়। আমি এই পার্সেন্টেজটা আবার হায়ার হবে। সো একজন বলতেছিল এআই টা আসলে কি? Which is not a tool even, it's an agent, right? এখন বলি it's like an agent. So আমরা ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। সো এখানে কি করতে হবে? আমাদের নিশ্চয়ই নিজেকে আরো বেশি পাওয়ারফুল করতে হবে। তার মধ্যে একটা জিনিস যেটা আমি খুবই বলি, এটাকে ফোকাস দেই, সেটা হচ্ছে আসলে এমপ্যাথি। আমার কাছে মনে হয় এটা আসলে রিপ্লেসেবল না, ইম্পসিবল। হ্যাঁ, এআই কখনো এমপ্যাথি করতে পারবে না, কারণ এআই যে মডেল বিল্ড হচ্ছে, যে ট্রেন করা হচ্ছে, যত কিছুই হচ্ছে, সেগুলো মানুষই করতেছে। কোনো কারণে যদি যে মানুষগুলোকে করে তারা যদি ডেথ হয়ে যায়, তারা যদি কাজ না করে, এআই কিন্তু স্টপ দেয়, এআই কিন্তু কোনো আপগ্রেডেশন হবে না। সো দিন শেষে মানুষের যদি কোনো ইমোশনাল জিনিসপত্রগুলো এআইকে ফিট করা হয়, সেগুলো কিন্তু আসবে। এটা বলা যাবে না যে এআই কোনো ইমোশন নিয়ে কথা বলে। আমি অনেক সময় শুনছি অতিরিক্ত ইমোশনাল হয়ে বলে ভাই এআইয়ের কাছে ইমোশনই নেই, অবশ্যই আছে, বাট ওর কাছে পার্টিকুলার কিছু ডেটা থাকে।
যেগুলো মানুষই ফিট করে, হ্যাঁ, মডেলে, যে ঠিক আছে আমার এরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছিল, এরকম একটা কেস স্টাডি হয়েছিল, এরকম একটা সিনারিও হয়েছিল, এরকম একটা সমস্যা হয়েছিল, বাট দিন শেষে এআই কিন্তু এগুলো নেয়। আপনি যদি কিছু লেখেন, এআই কিন্তু অনেক সময় মনে হয় ইমোশনাল কথাবার্তা এআই বলতেছে, বাট একটা সময় সে থেমে যায়, সে বলে ভাই এটা তোমার রিয়েল কিছুর সাথে কানেক্ট করো, আমি তোমাকে আর হেল্প করতে পারবো না যদি বাংলায় বলি, কারণ আমার কাছে মনে হয় তুমি এখন আমাকে বেশি ডিপে ঢুকতেছো। সো দ্যাটস এআই, রাইট? সো ডিপে যতক্ষণ পর্যন্ত সে ঢুকতে পারে ঢুকবে, বাট রেস্ট অফ দ্যাম ইজ হিউম্যান, রাইট? সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যারা আসলে ইয়াং, স্পেশালি মিড লেভেলে যারা আছেন, তারা তো আসলে আমি বলবো অনেকটা জিনিসপত্র এখন শিখছেন, এখন তো you got a fantastic access, right? Tools and technology, device and everything, ecosystem are very powerful. So আপনারা হয়তো এখন জানেনই যে আসলে এমপ্যাথিটা কতটা ইম্পর্টেন্ট, নট অনলি ফর ইউর ওয়ার্ক, ইভেন লাইক নট ডিজাইন ওয়ার্ক, ইভেন অ্যাজ এ লিডার, কেউ যদি লিডারশিপের দিকে মুভ করতে চান, এমপ্যাথি উপর কিছু নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আসলে এটাও সেম, যখন ওই গ্রামীণ ফোনে ছিলাম, তারপর তো আস্তে আস্তে মুভ করলাম হচ্ছে গিয়ে টেলিকমিউনিকেশন থেকে আসলে আমি মুভ করতে চাচ্ছিলাম, শুরুটা তখন থেকেই। বাট সব সময় হিউম্যান সেন্ট্রিক যে ইনোভেশন, একসময় ইউজার সেন্টার ডিজাইন করতাম, এখন হিউম্যান সেন্ট্রিক ইনোভেশন বলতেছে, হোয়াট এভার দ্য লট অফ টার্ম, দিন শেষে মানুষের জন্য চিন্তা করা আসলে। ইউ আর নট দি ইউজার, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আমাদের হয় কি, আমরা ডিজাইন করতে 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 এত বেশি এক্সপার্ট হয়ে যায়, ভুলেই যায় যে আসলে আমি এটার ইউজার না। হয়তো বা আপনার একটা ইউজার, কথা কথা আজকে গুগল জেমিনির একটা প্রজেক্ট আপনি লঞ্চ করবেন, আপনি জেমিনি নিজেও ইউজ করবেন, বাট আপনি আসলে অ্যাডভান্সড ইউজার, রাইট? ইউ মাস্ট নিড টু কনসিডার ডিফারেন্ট টাইপ অফ ইউজার্স। হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠা, তারপর হচ্ছে শাওয়ার নিয়ে পাঞ্জাবি পরা, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। এন্ড ইউ গাইজ আর ফলোইং ইট। আনফরচুনেটলি এখন সেটা হয়তো আমি রেগুলার করতে পারি না। এখন জুমার নামাজ হয়তো আমি একটা টি শার্ট পরেই চলে যাই, অথবা খুব একটা হেভি জ্যাকেট পরেই ঢুকতে হয় ডিউ টু কোল্ড। সো ডিপেন্ডস অন দি ওয়েদার, বাট এটা আমি মিস করি। আমার কাছে মনে হয় অ্যাডাপ্টেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন জেনারেল। যদি আপনার এআই কথা বলি, এইটাতে আমি যেটা বলতেছি, দ্য বেস্ট ডিজাইনার্স ইভলভ উইথ এআই, নট এগেইনস্ট। সো আই থিঙ্ক এটা আপনারা জানেন। আমরা অনেকক্ষণ কথা বললো, জীবন ভাই কথা বললো, আমার টিম থেকে কয়েকজন কথা বলে গেল যে আসলে আমরা কিভাবে এআই ইউজ করতেছি। জাহিদও কথা বলে গেল ভিসা নিয়ে, গ্রামীণ ফোন নিয়ে। দেয়ার উইল লট অফ প্রজেক্ট কামিং আপ ইন দ্য ফিউচার। সো আমরা বিলিভ করি যে আমরা এআইকে কখনো অপোজিশন হিসেবে দেখতেছি না। এই অপোজিশন হিসেবে দেখা শুরু করলে আমরা আমাদের জব সিকিউরিটি নিয়ে চিন্তা করি, রাইট? আমাদের জবটাকে খেয়ে দিবে। ট্রাস্ট মি, যে আসলে ক্যাপাবল না, যে আসলে ঠিক মতো অ্যাডাপ্টেবিলিটি নাই, তার জব এমনও যাইতো, এআই থাকলেও যাইতো, এআই না থাকলেও যাইতো। এখন হয়তো একটু বেশি ফাস্ট যাবে, ঠিক আছে? দ্যাটস দি গোল। আমি আলটিমেটলি কম্পিটিশনটা অনেক হাই। আগে যেখানে ধরেন একটা লোক ডিজাইনার রিক্রুট করতো, সে শুধু দেখতো কি ও ডিজাইন করতে পারে কিনা। এখন সে দেখে ও কি ডেটা অ্যানালিটিক্স বুঝে। Trust me, that's what's going on in European market and Western market, even beyond Indian market, even like not only Singapore market as well. Singapore যদি এশিয়াতে, they're much more faster than even Europe, some of the cases. So point হচ্ছে কি, আপনি আসলে কত ফাস্ট অ্যাডাপ্ট করতে পারেন এবং আপনার পোর্টফোলিওটাকে কত বেশি 360 ডিগ্রি করতে পারেন। লাইক এখন মজার জিনিস হচ্ছে, মাঝে মধ্যে কিছু ডেভেলপার দেখি, সে দেখি ডিজাইন খুব ভালো বুঝে, বলে যে ভাই আপনার একটা কিছু আগে একটা ইমপ্লিমেন্টেশন করতেছিলাম, আপনি ডিজাইনটা এভাবে করেন না ভাই, ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জ আছে, আপনি একটু চেঞ্জ করেন, আপনি ইউজার সেন্ট্রিসিটি, কাস্টমার সেন্ট্রিসিটিতে কোনো প্রবলেম হবে না, সব ঠিক থাকবে। দ্যাটস হাউ ইট ইজ। ও শুধু এটা না, ওর কাছে একটা ডেভেলপার হ্যান্ডস অফ আসলো, আচ্ছা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, না পারলে বলতেছে ভাই পারতেছি না, একটু ট্রাই করেন। সো দ্যাট ইনোভেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, ভাইস ভার্সা। আপনি যখন ডিজাইনার, আপনাকে বুঝতে হবে কিভাবে কোয়ালিটিভ ডেটা কালেক্ট করবেন, নট অনলি কোয়ান্টিটিভ ডেটা, and then also data like there are a lot of আমি শিওর আপনার হটজার, ইউএক্স ক্যাম্প যদি ওদের প্রমোশন হয়ে যাচ্ছে, যারা এই ধরনের টুলসগুলো নিয়ে কাজ করে, স্পেশালি ইউএক্স এর সেশনের জন্য, ড্রপ অফ, বাউন্স ব্যাক, হিট ম্যাপস, আমার কাছে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো আপনি যদি নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন, নোবডি ক্যান রিপ্লেস ইউ, টু ভেরি ফ্র্যাঙ্ক। এবং সত্যিকার অর্থে 80-20 রুলে অনেক ক্ষেত্রেই 20% লোক পড়ে যায়, অনেক কেসে, বিকজ অফ দে হ্যাভ আ ল্যাক অফ ক্যাপাবিলিটিস, রাইট? আমার কাছে মনে এখন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, স্মার্ট হওয়া। আমি দেখছি আনফরচুনেটলি আমাদের ডিজাইনাররা মোস্ট অফ দ্য কেসে, আমি জানি অফিসে বসে শর্টস করেও জব করা যায়, ডিজাইন করা যায়, একটা শর্টস করলেন, টি শার্ট পরেও কাজ করলে কার কি আসে যায়। বাট যখন আপনারা আসলে প্রেজেন্ট করুন গ্লোবাল লেভেলে, আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলি, ওই দেখলাম একটা ইন্ডিয়া থেকে একটা ডিজাইনার, ওদের খুবই কুল ছিল, কিন্তু খুবই মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, স্মার্ট না ছেলেটা, কিন্তু কাজ তো ফ্যান্টাস্টিক দেখলাম। যখন কেস স্টাডিটা সাবমিট করলো, মনে হলো অসাম, কিন্তু যখন সামনাসামনি কথা বললাম, আমি আসলে মানে এক্সপেক্ট করছি সুইজারল্যান্ড, দেখছে নেপাল। But it's not about only design capabilities. It's 360. So আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। সো ওরকম যদি আমরা হইতে পারি, নাথিং ক্যান রিপ্লেস আস। কি বলে এটাকে, হিউম্যান সেন্ট্রিক হই আর না হই, এগুলো তো আমরা করি, বেসিক চেকলিস্ট আমার থাকে। তারপর আমরা ডিজাইনটা শুরু করার আগে একটু
অনেক সময় একটা ইউজার স্টোরি দিচ্ছে আমাকে যে ঠিক আছে এরকম হইতে পারে, অথবা একটা নতুন প্রজেক্ট আপনাকে একটা পুরো রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি আপনার প্রোডাক্ট ম্যানেজার বা পিএম এর সাথে বসে একটু ক্লিয়ার হন, তারপর আস্তে আস্তে কাজটা শুরু করে দেন খুব নর্মাল ওয়েতে, তারপর হয়তো একটু ইন্সপিরেশন নেন, মুড বোর্ড বানান, হ্যাঁ, কম্পিটিশন বেঞ্চমার্কিং কিছু কিছু যেটা আমরা কালেক্ট করি, কিছু অডিট করি, হিউরিস্টিক চেক করি, হ্যাঁ, বেসিক জিনিসপত্র কিন্তু সবাই করে। অনেকে যেটা করে সেটাকে হয়তো বা একটু ডেপথ রিসার্চে যায়, ওর ডেটা অ্যানালিটিক্স কি আছে সেটা দেখতে চায়, হ্যাঁ, ওগুলো তো ঠিকঠাক, মানে একটু যদি অ্যাডভান্স লেভেলে যায়। আমার কথা হচ্ছে এখন এআই যেহেতু আসছে, আমরা কিন্তু আলটিমেটলি এটাকে রাইট ইউটিলাইজেশন যদি করতে পারি, মানে কিভাবে আসলে আরো বেটার করা যায় ডিজাইন প্রসেসটাকে, আমরা কিভাবে কিছু কাজ এআই কে দিয়ে আমরা অন্য জায়গায় নিজেকে ফোকাস করতে পারি। লাইক আপনার আগে টাইম ছিল 100% আপনি নিজেকে কিন্তু ইউটিলাইজ করা লাগতো, মানে 120% আপনাকে কষ্ট করতে হতো। এখন কিন্তু এআই অনেক কিছু অপটিমাইজ করে ফেলছে, এবং অনেক কেসে এআই যে প্যাটার্ন আছে, অ্যালগরিদম আছে, আপনাকে কিন্তু অনেক কিছু হেল্প করে, যে আসলে এই ধরনের একটা ম্যাথোডোলজি নিয়ে তুমি চিন্তা করতে পারো, ডিজাইন থিঙ্কিং অ্যাপ্রোচ ঠিক আছে, তুমি এই পার্টিকুলার রিসার্চে চিন্তা করো, তুমি একটু ভালো ডেটা পাবা, অথবা ডিজাইনটাকে তুমি এই ওয়েতে চিন্তা করো, ও কিন্তু আপনাকে অনেক কম্পারিজন দিতে পারে। তাহলে কি হচ্ছে, আপনার ডিজাইনটা নট অনলি যে একটা রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিচ্ছে সেটাতে থাকতেছে না, আপনি কিন্তু অনেক প্রোঅ্যাক্টিভ হইতে পারেন, অনেক বেশি ইনোভেটিভ হইতে পারেন, আমি বলবো ডিস্ট্রাকটিভ হইতে পারেন, হ্যাঁ, যেটা আসলে ও চিন্তাই করে না। সো এই জায়গায় এআই কিন্তু আমাদের হেল্প করতেছে ইন জেনারেল, ওটাকে ওর পজিটিভটা নিয়ে আগানো উচিত আমাদের, যাতে এআই আমাদের যে হেল্পটা করতেছে এটাকে যাতে ও আমাকে যে টাইমটা বাঁচাচ্ছে আমি যাতে অন্য কাজে ইউটিলাইজ করে নিয়ে যাই, এবং এআই কে যাতে আরো সাপোর্ট দিতে পারি। এআই তো আনস্টপেবল, রাইট, যতক্ষণ তোর অ্যালগরিদম ওকে সাপোর্ট দিচ্ছে। সো আমার যেটা অ্যাডভাইস থাকবে বা রেকমেন্ডেশন থাকবে এআই থেকে ঠিকভাবে ইউটিলাইজ করার। আমি দেখছি আজকাল অনেকেই লেজি হয়ে গেছে বিকজ অফ এআই। এখন তো একটা ইমেল লিখতে কয়েক সেকেন্ড লাগে, রাইট, তো প্রম্পট দিবেন, ইমেল রেডি, ডান। আর একটা রিকোয়ারমেন্টের জন্য গুছিয়ে দিতে বলবেন, ধাপ ধাপ রেডি করে দিবে, ডকুমেন্টেশন নোশনের জন্য প্রিপেয়ার করবেন, আর ধাপ ধাপ করে রেডি হয়ে যাবে। কিন্তু আসলে আপনার ভ্যালুয়েশনটা কোথায়? আপনি যেটুকু সময় পাচ্ছেন সেটা তো আপনি আসলে ইউটিলাইজ করতেছেন না, আপনার ইনোভেশন আসলে হারায় যাচ্ছে। এটা কিন্তু বড় রিস্ক ফিউচারে, যদি আমরা ওইটাকে ইউটিলাইজ না করি, তাহলে ফিউচারে যখন আসলে আমরা আমাদের যে ব্রেনের সেলগুলো ড্যামেজ হতে থাকতেছে, এআই কিন্তু আলটিমেটলি তার কাজ করে যাবে যতটুকু তাকে দেওয়া হয়েছে, যতটুকু তাকে ফিট করা হয়েছে। আমরা ইভেন ডিজাইনাররা যখন একটা এআই সলিউশন বানাতে যাব, সেখানে কিন্তু অবশ্যই আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু এআই কে দিতে হবে। তাহলে কিন্তু এআই আরো বেটার ওয়েতে চিন্তা করতে হবে কিভাবে ফিগমাতে কথা ফিগমা যখন কাজ করতেছে, ওরা তো প্রতিনিয়ত এটাকে আপগ্রেড করার চেষ্টা করতেছে উইথ এআই সলিউশনস। তার মানে ওরা কি করতেছে, ওদের আগে যে কাজগুলো নিজেরা ম্যানুয়াল করতে অটোমেটিক করে ফেলছে, আর সিগমা এখন ওই অটোমেশনের পরে এআই কে যদি আরো অ্যাডভান্স করতে চায়, তারা কিন্তু অন্য কাজে নিজেরা টিম কাজ করতেছে, মোর ইনোভেশন, কো ক্রিয়েশন, রাইট, দে আর সিটিং টুগেদার, যাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বেটার সলিউশন আমাদের কাছে তারা প্রোভাইড করতে পারে। তাহলে আমরা কি করবো, আমরা কিন্তু আরো বেশি দামে কিনবো একটা সময়। সেটা কি হবে আলটিমেটলি, ফিগমা যখন আরো পাওয়ারফুল হয়ে যাবে, পিপলের নিড কিন্তু কমে যাবে, হ্যাঁ, বা আরো একটা অল্টারনেটিভ চলে আসতে পারে। কিছুদিন আগে একটা কোম্পানির সাথে কাজ করতেছিলাম, ইউএক্স পাইলট, রাইট, সো এরকম অল্টারনেটিভ কিন্তু অনেক সলিউশন চলে আসতেছে। সো আমাদের উচিত হচ্ছে আমরা কিভাবে নিজেকে আপডেট করতে পারি, যেভাবে এআই গুলো আপডেট হচ্ছে, ইউ নেভার নো আফটার 2 ইয়ার্স এআই কোথায় পৌঁছায়, রাইট, নো ইজ আনপ্রেডিক্টেবল, যেখানে পৌঁছাচ্ছে বাট থিংস আর গেটিং মোর কমপ্লিকেটেড ফর হিউম্যান। আমি ইন টার্মস অফ, আমি ভয় লাগাচ্ছি না যদি আমরা নিজেকে সেভাবে রেডি করতে না পারি। It's too long for the same domain. It's a good message for you. So don't stuck with the same domain for a long time. But I'm sure freelancer work it's an onek company, you know, different domain, different type of industry, right? This is really important, like fintech, education tech, health tech, prop tech, you know, যত রকম আছে, e-commerce, retail. So আমি ওটা একটা মাথায় নিয়ে নিলাম প্যাশন হিসেবে। আচ্ছা, এবার অন্য কিছু ট্রাই করি। তখন আমি যে বলতেছিলাম ডেটা অ্যানালিটিক্স এন্ড ইনসাইটস, আমি কিন্তু ছিলাম আগে ডিজাইনার, হ্যাঁ, তারপর আমি মুভ করলাম, ডিজাইনার ছিলাম, এরপর আমি গ্রোথ মার্কেটিং এ মুভ করলাম, যে আসলে ফানেল কিভাবে কাজ করে, অ্যাকুইজিশন, রিটেনশন, ইউ নো। আমি প্রথম যেটার এগেইনস্টে ছিলাম, মানে ডিজাইনার মানে হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ করব, কাস্টমার ফিডব্যাক নিব, প্রোডাক্ট ডেভেলপ করব, আবার টেস্ট করব, আবার চলতে থাকবে সিস্টেম। কিন্তু কখনো ডেটা যারা আমার পাশাপাশি ঘুরতো, ওই সময় ডেটা এত স্ট্রং ছিল না, তাদেরকে পারতে পারতাম না। আর এইগুলো তো সব বিগ ডেটা, এখানে তো অনেক কিছু বলতেছে, কাস্টমার আসলে কি বলতেছে এটা আপনি জানেন না, এগুলো তো ওদের বিহেভিয়ার। আসলে সেটা আমাকে প্রুভ করে রং। তখন আমি যখন এআর সাথে কাজ করলাম, স্পেন্ড করলাম অ্যাজ এ ডেটা সায়েন্স লিডার, আমি আসলে ডেটা সায়েন্সে কিছুই বুঝতাম না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বাট আই গট দ্যাট কিউরিওসিটি, কিভাবে ইউ গোনা বি পাওয়ারফুল, কিভাবে আসলে আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন যাতে আপনি রিপ্লেসেবল হবেন। সো আমার কাছে মনে হচ্ছে সেটা একটা জার্নি। তখন আমি ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করলাম, ডেটা সায়েন্স নিয়ে কাজ করলাম, কিভাবে পার্সোনালাইজেশন রেকমেন্ডেশন মডেল কাজ করে, কখন আসলে আপনি পুশ করতে পারেন একটা পার্সোনালাইজেশনের জন্য, কোন জার্নিতে আসলে প্রোডাক্ট ডেসক্রিপশন কিরকম হওয়া উচিত, পিএলপি কিরকম হওয়া উচিত, বেসড অন দ্য ইউজার বিহেভিয়ার, কোথায় তারা ক্লিক করে, হ্যাঁ, কোন জিনিস ইগনোর করে, ইমেজ কেমন হওয়া উচিত, এভরিথিং। সো আমার কাছে ডেটা অ্যানালিটিক্স অনেক আইডিয়া দেয়।
এবং অনেক কিছু ইভেন রিলিজিয়ন, লাইক আপনি যদি মুসলিম হন আপনার জন্য কি ইম্পর্টেন্ট, হিন্দু হলে কি ইম্পর্টেন্ট, ভেগান হলে কি ইম্পর্টেন্ট, রাইট? So there are a lot of things I learned through data science domain and data analytics domain, but I felt like after 1.5 years that's not my domain. আমি মুভ করার চেষ্টা করছিলাম ডিজাইন. Then I got another opportunity in Delivery Hero in Berlin. ওটা আমি ছিলাম খুবই অল্প সময়, ডেটা অ্যানালিটিক্সে হেড ছিলাম 6 মাস। জুস বের করছি, যতটুকু শিখতে পারছি আমি 6 মান্থ অ্যাজ এ হেড। আমি বের হয়ে আবার চলে গেলাম আরেকটা কোম্পানিতে, সেটা ভিপি হিসেবে জয়েন করলাম। মাই প্যাশন হুইচ ইজ ডিজাইন। আমি সর্বাত্মক চেষ্টা করে গেছি হচ্ছে গিয়ে যদি আমি আমার হাইয়েস্ট লেভেলে পৌঁছাতে চাই তাহলে আমাকে অনেক কিছু শিখতে হবে। ওই জন্য কিন্তু আমি ভিপি অফারটা পাইলাম। সে যখন আমাকে প্রথম ইন্টারভিউতে কোয়েশ্চেন করলো তোমাকে কেন নিব, তুমি কেন, আমি তাকে এটাই প্রুভ করতে পারছি বিকজ আই এম লুকিং ইনটু ফিউচার নট দ্য পাস্ট। বিকজ আমি ডিজাইন ভালো করছি, ডিজাইনে কেস স্টাডি আছে, আমি ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি, ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি। সো দ্যাট হাউ আই কন্ট্রিবিউট। I can talk about customer lifetime value instead of only task completion or CSAT, right? Customer satisfaction, CS, it's our metrics most of the cases. But that's not the metrics for the business owner, right? For them, this is the metrics for the indication. It will showcase, it will show off. NPS bole na, to sob show off metrics are. Je amar NPS 70, amar CSAT 5 out of 5. Egulo the business এর impact নাই। আপনার impact কোথায়? Average order value, right? Frequency of order, GMP, তারপর হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। আপনি যে কাস্টমারকে লয়াল বানাচ্ছেন ওর জন্য যে ইনভেস্ট করেন সে এরপর লাইফ সাইকেলে কত টাকা রিপে করে, দ্যাটস দি ম্যাট্রিক্স ফর দ্যাট। সো যখন এগুলো নিয়ে কথা বললাম, ইউ আর ইন জাস্ট ওয়ান ইন্টারভিউ উইথ সিইও। সো দ্যাটস হাউ ইট ইজ। দেন আই স্পেন্ড দেয়ার 3 ইয়ার্স। তারপর ভাবলাম 17-18 ইয়ার্স হয়ে গেল, অন্য কিছু করা দরকার, এখানে তো মজা শেষ। দেন আই মুভড ইনটু দিস এন্টারপ্রেনারশিপ। আই এম হ্যাপি টু জয়েন Fahad and Nasir Group as a co-founder, driving the business from Europe, and we are having fun with the team. And then mentorship. আমি আসলে সবসময় নিজেকে মেন্টর হিসেবে প্রেজেন্ট করতাম, এডিপিলি ব্লা সব জায়গায় আসি। ভাবলাম why not একটা ট্রাই করি, কিছু পিচ করি যে আমি হতে চাই, কো-ফাউন্ডার হতে চাই। I think 2 to 3 years ট্রাই করছি, কারণ জার্মান কোম্পানি কখনো বাংলাদেশি ইন্ডিয়ান নেয় না, বিকজ আমরা জার্মান পারি না। আর একটা কথা হচ্ছে কালচার ডিফারেন্ট। এখানে একটা লাক আছে, 80-20-তে লাক অবশ্যই আছে, আল্লাহ হেল্প করছে। আমার যে কো-ফাউন্ডার ইজ হাফ আমেরিকান হাফ জার্মান, সো আই গট দ্য ডিল। সো দ্যাটস হাউ ইট ইজ। আমার মনে ট্রাই থাকতে হবে, নিজেকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা। আর আমার কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এমপ্যাথিটা, যেটা বলি সবসময় খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা ভালো লিডারশিপ যদি থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য লাস্ট স্লাইড। ডিজাইন গ্রোস when you put clarity before aesthetics. সো আমি দেখি বর্তমানে বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান স্পেশালি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড ব্লান্ট, এই মার্কেটে অ্যাস্থেটিক্সের প্রায়োরিটি অনেক হাই। কাস্টমার অ্যাস্থেটিক্স প্রেফার করে, দিন শেষে তারা যেটা চায়, that's the business value, right? There's the metrics that you're gonna change. But তারা সবসময় ডিজাইন করার সময় বলবে হ্যাঁ আপনি সুন্দর না, বাট অফ কোর্স সেটাকে ঠিক রেখে আমরা যদি কাস্টমার বা ইউজারকে সেন্টারে রেখে কাজটা করি তাহলে আপনি অন্য ডিজাইনার থেকে আলাদা হতে পারবেন। অ্যাস্থেটিক্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ইউএক্স ইউআই দে আর লাইক ব্রাদার এন্ড সিস্টার, রাইট? দে আর ইভলভিং টুগেদার। বাট আমার কাছে মনে আমরা ভুলে যাই ইউএক্স বলে একটা জিনিস আছে, যেটা আমরা মনের অজান্তেই বলে ফেলি আমি ইউএক্স ডিজাইনার। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মোর দেন 80% they don't understand UX. শুনতে খারাপ দেখায়, বাট আমার কাছে মনে একটু অনেক পড়াশোনা করে, পড়াশোনা করলে তার UX ডিজাইনার হওয়া যায়, এটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। সো দ্যাটস মাই লাস্ট পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোশ্চেন অ্যান্সার সেশনটা এখন ওপেন হচ্ছে, জাস্ট আ মিনিট। পসিবল হয় আমরা বাকিদের পরেও সেশনটা কন্ট্যাক্ট করবো, আমাদের একটা ব্রেক করে আছে। সো প্লিজ আপনারা যারা প্রশ্ন করতে চান মাথায় প্রশ্ন গুছিয়ে রাখছেন, এবং ট্র্যাডিশনাল কোশ্চেন না, একটু ইনটুইটিভ, একটু ফানি অর একটু আউট অফ দ্য বক্স, এই ধরনের কোয়েশ্চেনটা একটু সিলি হতে পারে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু নো দিস। লাইক আমরা সবাই হচ্ছে ইউএক্স নিয়ে অনেক কথা বলি, যে আমাদের ইউএক্স দরকার, ফিউচার ইউএক্স, সবকিছু ইউএক্স। আচ্ছা, আমরা যারা ডিজাইনিং করি আমাদের ইউএক্স এর পাশাপাশি সিএক্সটাও দেখতে হয়, লাইক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা তার নিডটাও দেখতে হয়। তো কাজ করার সময় এরকম অনেকবার হয়েছে যে ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে আমার ইউএক্সটাকে বেশি ফোকাস করো, আমাদের ইউএক্স এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয়। ওকে, সো তখন কি হয়, আমরা বিভিন্ন এআই এর হেল্প নিই। লাইক কথার কথা, যদি আমরা গুগলের যে প্রোডাক্ট এসেছে নতুন স্টিচ প্রবাবলি, সো এটার যখন আমরা হেল্প নেই তখন মোটামুটি একটা ডিজাইন দিয়ে দেয়, যেটা ইউআইটা খুব একটা ভালো হয় না। বাট যদি আমরা ইউএক্স এর দিকে চিন্তা করি তখন ইউএক্সটা প্রপারলি হয়, লাইক আমার ইউজারের যে জার্নিটা এটা প্রপারলি কমপ্লিট হয় এখানে। সো আমরা যে সবাই ইউএক্সটা নিয়ে থাকি, সো এই ক্ষেত্রে কি আমাদের ইউআই এর প্রতি ফোকাসটা দেওয়া উচিত না?
কারণ আলটিমেটলি একটাই তো একটা ভাইস ভার্সা বলতে গেলে। সো ইউএক্স এর পাশাপাশি আমাদের ফিউচারের জন্য ইউআইটাকে একটু ফোকাস করতে হবে, যেটা ক্লায়েন্টকে বোঝাতে হবে, কারণ অনেক ক্লায়েন্ট বুঝতে চায় না। তাদের কথা হচ্ছে যে ইউ ক্যান মেক ইউএক্স ফর মি, বাকিটা আমি হচ্ছে এআই দিয়ে করে নেবো। সো দ্যাট পার্টিকুলার থিং আমাদের কি করা উচিত? সো এটা আমার থ্যাংক ইউ। আমার মনে হয় এই ধরনের সিচুয়েশনগুলো আসে আমাদের দেশে ইউএক্স ম্যাচুরিটিটা কম হয়। যেমন ধরেন ইউএক্সটা করে দাও, এটা আসলে একটু আপনি চিন্তা করেন যে প্রশ্নটা কেন বা কথাটা কেন, ইউএক্সটা একটু ইউএক্স এইভাবে করার জিনিস না। বাট ওনারা আসলে যেটা মিন করেন সেটা হচ্ছে যে আপনি মেক শিওর করেন যে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয় না, ভালো হচ্ছে। আর আপনি এআই টুলের কথা যেটা বললেন, এআই টুল হ্যাঁ অনেক সময় আপনার ইন্টারফেস যেটা আউটপুট দেয় সেটা হয়তো পছন্দ হয় না, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স যেটা আপনি মেনশন করলেন যে ধরেন ইউজার ফ্লোটা আউটপুট যেটা দিচ্ছে সেটা আপনি কিভাবে শিওর হলেন যে সেটা আসলে ভালো, আপনি কিভাবে বিচার করলেন, কিসের ভিত্তিতে সেটা বিচার করার জন্য বা সেটা সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তো আপনার কাছে আগের কিছু স্ট্যান্ডার্ড বা কোনো ডেটা বা কোনো ক্রাইটেরিয়া থাকতে হবে। তো আপনি ওই যখন আপনার পুরো প্রসেসটা থাকবে জায়গা মতো, তাহলে তখন আপনি সেটা মেজার করতে পারবেন যে এআই টুল থেকে যে আউটপুটটা পাইছেন সেটা গ্রহণযোগ্য কিনা, কতটুকু গ্রহণযোগ্য সেটা মেজার করতে পারবেন, বা সেটা অ্যাটলিস্ট মেজার আপনি কোয়ান্টিফাই করতে না পারলেও অ্যাটলিস্ট ধারণা পাবেন যে আসলে আমার স্ট্যান্ডার্ডে হয়েছে কিনা বা আমার ইউজারদের জন্য এটা ঠিক আছে কিনা। কিন্তু যদি সেরকম প্রসেস কোথাও না থাকে, আপনি কোনো উপায় নেই, আপনাকে জাস্ট ক্যাটারিংয়ের উপর বা আপনার নিজের নিজের সিদ্ধান্তের উপর ওটা ডিপেন্ড করবে। বাট সমস্যা হচ্ছে যেটা যে আমাদের দেশে আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রসেসগুলো এখনো প্রতিষ্ঠিত হয়নি, এর ফলে এই ইস্যুগুলো থাকে। এবং এখানে ডিজাইনার হিসেবে আমাদেরও ফেলিওর আছে যে আমরা কি করি সেটা আমাদের স্টেক হোল্ডারদের ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। আমরা যে কাজ করি আমাদের কাজের ইম্প্যাক্ট কি সেটা আমরা আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের বোঝাতে পারিনি। এর ফলে যেটা হয়েছে তারা সবসময় মনে করে যে তারা যদি একজন ডিজাইনার হায়ার করে এক্সপেক্ট করে যে সে শুধু ইন্টারফেস ডিজাইন করে আমাকে দিবে। আর ধরেন যাদের একটু ইউএক্স নিয়ে জানাশোনা আছে তারা মনে করে যে ইউএক্স করে দেবে, ওই যে ইউএক্স করে দেওয়ার বিষয়টা। তো এই আমার মনে হয় যে প্রত্যেকটা ডিজাইনারের উচিত, কারণ আমরা আগে যেটা করতে পারিনি এখন যে রিয়েলাইজেশনটা হয়েছে যে প্রত্যেকটা ডিজাইনারের উচিত যে আপনি কোম্পানিতে বা বিজনেসে কি ভ্যালু অ্যাড করতেছেন, আপনি যে কাজটা করতেছেন সেটার ইম্প্যাক্ট কি, সেই জিনিসটা ওনাদের বোঝানো বা ইউএক্স ম্যাচুরিটি বাড়ানোর জন্য কাজ করা। এবং এটা ধরেন এইখানে বিস্তারিত বলার প্রয়োজন আসলে নাই, আপনি গুগল করলে ইউএক্স ম্যাচুরিটি কিভাবে সেই দিকে যাওয়া যায় এগুলো অনেক কিছু করে। থ্যাংক ইউ। আসলে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, উনি অলমোস্ট সবকিছুই বলছে ভাই, যেটা হচ্ছে এখনকার সময়ে ডিজাইনারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? এআই। শুরুটা করনি এআই দিয়ে। সো ফরগেট অ্যাবাউট এআই টিল কি বলবো অ্যাটলিস্ট 7 days। যখন প্রজেক্টটা হাতে পাচ্ছেন 7 দিন এআই খুলে নিন, ডিলিট করে দেন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। যখন এআই তে ঢুকবেন আপনি অনেক বায়াস হয়ে যাবেন, আপনার যেটা আমি বলতেছিলাম আমার গল্পের মধ্যে। আর বাকি সবাই ঠিকই বলছে। আর একটা কথা হচ্ছে যে ইম্প্যাক্টের কথা হতে বললাম, এই তো আমার মনে হয় অ্যাবাউট এভরিথিং। সো আমি আমার জায়গা থেকে একটা পয়েন্ট অ্যাড করি। সো আমি এটা কমনলি আমার টিমকে অনেক সময় আসলে এই কথাটা সবসময় বলি যে আপনি যে কোশ্চেনটা করলেন যে স্টেক হোল্ডার অনেক সময় সে ডিফাইন করে দেয় যে আসলে কি করা উচিত, বা তার ইউএক্স আছে, ইউআই লাগবে, বা ইউআইটা সে করে নিতে পারবে বা সামথিং। সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় আসলে আমাদের একটা বড় ডিফারেন্স আছে যে স্টিল আমরা ঠিক আছে আর্লি স্টেজে বাংলাদেশে এখনো ইউএক্স ইউআই এই বিষয়গুলো আসলে খুব লাইক 5 years বিফোর যদি আপনি চিন্তা করেন। সেকেন্ড কোশ্চেন আমি আসলে মুভ করছি। সো আমার ক্যারিয়ারে যত কিছু হয়েছে খুব ভালো মেন্টর এন্ড ভালো লিডারের জন্য। আমার লাইফ অনেক খারাপ লিডার ছিল, তাদের কাছ থেকে যেটা শিখছি কি করা যাবে না, এটা গুড পয়েন্ট। আসলে যদি খারাপ লিডার না থাকে লাইফে আসলে আপনার ব্যর্থ। সবসময় যদি ভালো লিডার থাকে তারা পুরো তাহলে বুঝতে পারবে না সে আসলে ভালো লিডার, কম্পারিজনটা বোঝা যাবে না। তো দিন শেষে অবশ্যই এখনকার তো ডকুমেন্টেশন, এআই, গুগল অনেক স্ট্রং এখন, স্মার্ট উইথ জেমিনি, রাইট?
এবং পুরোপুরি এআই ইন্টিগ্রেশনস, ওই জায়গায় অনেক কিছু বলে দিবে কোন কোন কোর্স আপনার করা দরকার। তো ডেফিনেটলি আপনার খুব ভালো মেন্টর দরকার, নট বাংলাদেশি খালি মেন্টর খুঁজবেন, অবশ্যই বাংলাদেশি মেন্টর রাখবেন। আমার অবশ্যই গ্লোবাল কম্পে দেখেন, একটু কম্পারিজন করেন আসলে তার কাছ থেকে কি শিখতে পারছেন, এক একজন এক একটা জিনিস নিয়ে আসবে। সো এখন আসলে যদি আমার কথাই বলি, আমি যদি গ্লোবাল মেন্টর না থাকতো আমি আসলে জানতাম না লাইফে ফিট কিভাবে থাকা যায়, যেটা সেকেন্ড কোয়েশ্চেন, আমি ওখানে যাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে লাইফে ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? একটা কথা হচ্ছে আমার যখন সকালবেলা ঘুম থেকে উঠি, একটা সময় বাংলাদেশে আমি 10টা আগে ঘুম থেকে উঠতাম না, এখনো বাংলাদেশে আসছে তাই হয়, আই থিঙ্ক বিকজ অফ জেট ল্যাগ, লেটে ঘুম থেকে উঠি। ওখানে আমার অনেক আর্লি ঘুম ভাবে জার্মানিতে, আর সকালটা সুন্দর, সকালটা যে সুন্দর না দেখলে তো বুঝতেই পারতাম না আসলে, তাই তো? ওটা মনে হয় একটা বড় জিনিস, সকালটাই মনে হয় আমাকে সুন্দর রাখে, যেহেতু আমি একটা বিউটিফুল একটা জিনিস দেখে শুরু করি, বাচ্চাদের নিয়ে সকালটা শুরু হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকি। তারপর আমার শুরু হয় এখনকার সময় মিউজ মাইন্ডের কাজ শুরু হয়ে যায়, কারণ আরো আগেই শুরু হয়, আরো আগে থেকে আমার মেসেজ রাইট। সো ব্রেনকে তো আসলে ফুয়েল দিতে হবে। 7 আওয়ার্স নিচে ঘুমানো মানে আসলে ব্রেন ফুয়েল কম পাচ্ছে প্রতিদিন XYZ%, হ্যাঁ? সো আমার কাছে ঘুমটা ট্রাই করে, আমাকে সবাই চিনে, রাসেল ভাই হচ্ছে খাওয়া দাওয়া উল্টা পাল্টা করবে না, নাম্বার 1। আর উনি কিনা আসছে আমার আব্বু জানে, তো ঘুমটা হচ্ছে ওর জন্য খুব ইম্পর্টেন্ট, যতটুকু পারি ঘুমটাকে আমি একটা প্রায়োরিটি করি। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আই গট আ ফ্যান্টাস্টিক কলিগ, এটা একটা ইম্পর্টেন্ট, সবাই অনেক ভালোবাসে, এটা মনে হয় আমি ভালো থাকার একটা বড় ব্যাপার, যে সবাই যেভাবে ভালোবাসে এটা মানে একটা দোয়া থাকে আর কি। আর ডিসিপ্লিন, এবং সিম্পল ডিসিপ্লিনটা আমাকে অনেক হেল্প করে। ভাইয়া আপনার রাইট, বাসা মাঝে মধ্যে গোলমাল পাকে যায়, বাসা আমার বান্নার মধ্যে আমার আমি টু ভেরিফাই এখনকার যে সিচুয়েশন, এআই তো আমাদের অ্যাডাপ্ট করতেই হবে, হ্যাঁ? ইটস লাইক যদি সকালের কথা চিন্তা করেন, যেভাবে ব্রেকফাস্ট করেন, দুপুরবেলা লাঞ্চ করেন, এগুলো আপনার হ্যাবিটের মধ্যে চলে আসছে। সো আমাদের ডিজাইনের মধ্যে বুঝতে হবে কখন আমি ব্রেকফাস্ট করবো, কখন আমি লাঞ্চ করবো, কখন ডিনার করবো। সো আপনার ইকোসিস্টেমে আসলে যেটা কানেক্ট করে, যখন আপনাকে বেশ কিছু জিনিসপত্র ফ্রি কি বলবো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে হবে, কিছু যেমন আপনার ঠিক মতো অটোমেটিক আপনাকে অ্যাডাপ্টেশনের মধ্যে নিয়ে আসছে। ঠিক না চাইতেছি আপনি আসলে এটা অপটিমাইজ করেন, এবং সেটা আরো বেশি টাকায় সেল করতে পারে একটা সময়, মানে এটাকে আরো পাওয়ারফুল বানাতে পারে। সো ডিজাইনারের লাইফটা কিন্তু খুব বেশি কঠিন না। একটা হচ্ছে চ্যাট জিপিটির মতো একটা জিনিস আমার কাছে আছে, কপি টপি যদি আমরা লিখি বা কোনো কম্পারিজন বা কোনো, আমরা একটা জিনিস বিলিভ করি পুরো টিমের মধ্যে, আমরা একটা কথা সবসময় বলার ট্রাই করি যে the way we are working today, এটা completely it will change within the next few years, like হয়তো মানে আমরা প্রেডিক্ট করি যেটা 2 years এ, এখন যেটা হচ্ছে এর একটা রিলিজের পরে আমরা এটা দেখি যে 1 year আগে চলে আসতেছে। সো স্টিল ওটাও আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এই টাইমটা কি 1 year or 2 years এর কিনা। বাট আমার কাছে আমরা যেটা বিলিভ করতে চাই সেটা হলো যে আমরা সবাই মোটামুটি জানি এআই কে কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে হয়। সো আপনার ডেইলি ওয়ার্কফ্লোতে আমরা যেটা প্র্যাকটিস করার ট্রাই করছি যে কাজ আপনি আগে যতক্ষণ টাইম লাগতো এর থেকে 10x কি কম লাগছে কিনা এখন, মানে নট ইভেন 1x 2x। সো এটা আপনার প্রসেস অপটিমাইজেশন থেকে শুরু করে অন্যান্য কিছু, এবং কোয়ালিটির পাশাপাশি আপনার স্পিডটা অনেক ইম্পর্টেন্ট হবে সামনে। সো স্পিডটার দিকে আমরা খুব বেশি আসলে ফোকাস রাখতে যাচ্ছি। সো অবভিয়াসলি আপনার স্পিড বাড়াইতে হলে আপনার এফিসিয়েন্সি বাড়াইতে হবে, আর এফিসিয়েন্সি বাড়াইতে হলে অবভিয়াসলি যে টুলস আছে এআই এর সবচেয়ে বেস্ট ইউটিলাইজেশনটা আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে সবসময় করার ট্রাই করতে হবে। আর রেস্ট অফ দ্য জিনিস আসলে আপনি ওই যে অবজার্ভ করতে করতে কন্টিনিউয়াস ইনভলভমেন্টের মধ্যে যাইতে হবে। সো তাহলে আসলে পসিবল। জি, থ্যাংক ইউ। কারণ প্রতিটা টেকনোলজি কিন্তু আমার সাথে থেকে যায়, বাট আরো অ্যাডভান্স কিছু আসে, তখন আমরা এআই কাছে বলতে শুরু করি। আপনি যখন জব ছাড়বেন কিনা যায় না, আমার কাছে মনে হয় আপনাকে যে হিউম্যান যেগুলো প্র্যাকটিস করা উচিত, যেটা আসলে আপনার ব্রেনকে ড্যামেজ করে না, সেলকে ড্যামেজ করে না, আপনার ক্রিয়েটিভিটি যাতে ঠিক থাকে, ওগুলো আপনি রেগুলার করে যাবেন, রিহার্সাল হলেও করবেন, কাজে না লাগলেও করবেন। ওইভাবে আর ফাংশনিং করি না। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি রাইট ফাংশনিংটা ঠিক রাখতে পারেন, কিছু যে কাজ যেগুলোতে আপনার স্টিল প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ইউটিলাইজ করার সুযোগ আছে, সেটা আসলে ট্রাই করছিলাম যে যতটুকু ফ্রেশ মানুষজন আসা যায় এই জায়গাটাতে। সো আর অনেকের সাথে কথা হচ্ছিল, আপনারা জানেন যে এআই এর আসলে নিয়ে ডিজাইন কমিউনিটিতে, টেক কমিউনিটিতে কিন্তু এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, বা তারা কিন্তু অনেক ইভেন্ট করছে, আড্ডা মানে সামিট অনেক কিছু করছে। বাট আমাদের ডিজাইন কমিউনিটিতে এআই রিলেটেড আসলে কথাবার্তা কনভারসেশন খুব কম হচ্ছে। সো এই জন্য আসলে আমরা ভাবলাম যে আমরা স্টার্ট করি, আরো বেশি হওয়া উচিত, মানে ইভেন্টটা আমরা যদি আরো বেশি করতে পারি আমরা ট্রাই করবো ইন ফিউচারে। বাট এই ডিসকাশনগুলো অনেক বেশি কোয়ালিটি ডিসকাশনগুলো হওয়া দরকার, সো দ্যাট আসলে সবার মধ্যে অ্যাওয়ারনেসটা আরো বাড়ে। এবং আসলে এখানে ইভেন্ট থেকে খুব বেশি কিছু নেওয়ার এখনকার যুগে আসলে খুব সুযোগ থাকে না, কারণ এগুলো কম বেশি আপনি অনেক কিছু জানেনই।
বাট রেদার যেটা হয় যে একটা আড্ডা হলে সবার সাথে কথা হয়, তার প্রিপারেশন সম্পর্কে জানা যায়, অন্যদের মোটিভ সম্পর্কে জানা যায়। একটা ক্যাজুয়াল আড্ডার মাধ্যমে আমরা হয়তো অনেক কিছু শিখতে জানলাম বা কোলাবোরেশন করলাম। সো মিউজমেন্টের জায়গা থেকে আমরা আসলে আমাদের অনেকটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা একটু ট্রাই করছি যেন ডিসকাশনটা স্টার্ট হয়। বাট আমি বলবো যে আমরা আরো ট্রাই করবো এই ধরনের ডিসকাশন যেন আরো বেশি হয়। আর আপনাদের জায়গা থেকেও আপনারা যে যার অবস্থান থেকে আমার কাছে মনে হয় যে আগে আমরা যারা ডিজাইন কমিউনিটিতে অনেকদিন ধরে আছি তারা জানেন অনেক বেশি ইভেন্টস, এই ধরনের নলেজ বেস ইভেন্টসগুলো হতো। রেদার এখন তো অনেক ট্যুর বেস ইভেন্ট বেশি হয়ে গেছে, যে আমরা সবাই যাই, এনজয় করি অ্যান্ড অল দ্যাট। বাট ঢাকাতে আসলে আমরা আগে যেটা হতো, আমরা যখন স্টার্টিংয়ে ক্যারিয়ারে স্টার্ট করছিলাম তখন অনেক রকম হতো কি হিউজ ইভেন্ট হতো, অনেক আড্ডা হতো, তখন ওখান থেকে আমরা অনেক কিছু শিখতাম। সো আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা কয়েকবার ট্রাই করছি সবাইকে নিয়ে করার, ফাউন্ডারদেরকে নিয়ে আমরা করছি, ডিজাইন লিডদেরকে নিয়েও করছি, বা এটা এআই ইভেন্ট আমরা একদম জেনারেল সবাইকে নিয়ে করতে চাচ্ছি। সো এই ধরনের ইভেন্ট আমরা আরো বেশি করব। হোপফুলি আপনারা সবসময়ের মতো করে আসলে ট্রাই করবেন এঙ্গেজ থাকার। আর আপনাদের জায়গা থেকেও রেসপন্সিবিলিটি আছে যে এই ধরনের ইভেন্টগুলা নিজেরাই হোস্ট করার, সবাই মিলে একসাথে, সো দ্যাট ওইখানে গিয়ে আমরাও কিছু শিখতে পারি। সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ সাইড আমার কাছে মনে হয়। সো অ্যাগেন থ্যাঙ্কস এভরিওয়ান, থ্যাঙ্কস ফর কামিং। ইভেন্ট শেষে অফিসের অন্য প্রান্তটা একটু ঘুরে দেখছি। এখানে একটা খুবই সুন্দর কফি বুথ আছে, পাশাপাশি অন্য পাশে ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য প্রাইভেট কিছু কেবিন আছে কিউবের মতো করে সাজানো, এবং ইভেন্ট শেষে সবাই সবার সাথে একটু নেটওয়ার্কিং করার চেষ্টা করছে। ডিজাইন এজেন্সি হিসেবে এত সুন্দর একটা অফিস ঢাকার মধ্যে, আমার মনে হয় যে সব এমপ্লয়িরা এই অফিসে কাজ করে তাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। এর পাশে দেখতে পাচ্ছি একটি ছোট মিটিং বুথ। 3 ঘন্টার এই ইভেন্টে আমি অনেক কিছু শিখেছি এবং মিউজ পয়েন্টের এই সুন্দর অফিসটা এক্সপ্লোর করেছি এবং অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের ইভেন্টগুলো খুবই ভালো লাগে। আমি একজন প্রোডাক্ট ম্যানেজার, যার কারণে আমি চাই বিভিন্ন ধরনের টেক ইভেন্টগুলোতে পার্টিসিপেট করে শিখতে এবং জানতে, এবং ট্রেন্ড সম্পর্কে বাকিরা কী ভাবছে না সেই সম্পর্কে জানতে। আমি আপনাদের জন্য চেষ্টা করেছি ব্লগে যতটুকু পারা যায় ততটুকু তুলে ধরতে। আশা করি আপনাদের ভালো লেগেছে।